হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের ক্লাস 8-এর একটা ব্যাকরণের ক্লাস নেব। তো ক্লাস 7-এ যারা ছিলে তারা সবাই অলরেডি 8-এ চলে এসছো এবং তোমাদের সঙ্গে আমার যে ক্লাস সামনাসামনি হওয়ার এবছর সুযোগ থাকলো না প্রথম ক্লাসটা। আমি আজকে যে ক্লাসটা তোমাদের নেব সেটা হচ্ছে ব্যাকরণের একটা অংশ, সাধু ও চলিত, এই যে চ্যাপ্টারটা সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো দেখো, এই যে চ্যাপ্টারটা আমি কথা বললাম সাধু আর চলিত, এই চ্যাপ্টারটার নিয়ে আমার একদম শুরু থেকে বলার কিছু নেই, কারণ অলরেডি তোমরা ক্লাস 3 থেকে শুরু করে 3, 4, 5, 6 এবং 7 পর্যন্ত এই চ্যাপ্টারটা পেয়েছো। সাধু এবং চলিত বিষয়টা সম্পর্কে তোমরা আলোচনা, মানে তোমাদের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করেছি, তোমরা চ্যাপ্টারটার সঙ্গে পরিচিত এবং বিষয়গুলো সম্বন্ধে কম বেশি হলেও সবাই কিছু না কিছু জানো। তো নতুন কি জানা বা নতুন কি আমরা জানবো সেটা আমি আলোচনা করব আজকের ক্লাসে। তো যতটা সম্ভব আমি প্রথম ক্লাসে আলোচনা করার চেষ্টা করছি, না হলে পরবর্তী ক্লাসগুলো আবার আমরা জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, সাধু এবং চলিত এই যে ভাষার প্রসঙ্গটা, এই প্রসঙ্গটা আলোচনা করতে গেলে প্রথমেই একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে বাংলা ভাষাটা বলছি, তো সেই বাংলা ভাষাটার দুটো রূপ আছে। আমি দেখো বোর্ডে একটা ছক করে জিনিসটাকে দেখাচ্ছি যে বাংলা ভাষার দুটো ভাগে ভাগ করা যায় বাংলা ভাষাটাকে। যদি প্রথমে আমরা ভাগ করি, একটা হবে লেখ্য ভাষা, অন্যটা হবে কথ্য ভাষা। ঠিক আছে, তাহলে দেখো দুটো ভাগ দেখালাম আমি, একটা হচ্ছে লেখ্য, একটা হচ্ছে কথ্য। তো লেখ্য মানে কি? লেখ্য মানে লেখা, কথ্য মানে হচ্ছে বলা। দেখো, বাংলা আমরা যে বলি, সেই বাংলা বলার সময় আমরা দেখেছি যে বাংলা বলাটা সব জায়গায় কিন্তু সমান নয়। তুমি বর্ধমানে বসবাস করছো, তুমি যদি দেখতে পাও পুরুলিয়া যাও, তুমি যদি মালদায় যাও, তুমি যদি শিলিগুড়ি জলপাইগুড়ি যাও বা মুর্শিদাবাদ যাও, দেখতে পাবে ভাষার যে বলার ভঙ্গিমাটা, বলার ধরনটা এটা পাল্টে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বলার যে ভঙ্গিমা, বলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বিভিন্ন রকমের। তো এটা কিন্তু হয় শুধুমাত্র এই কথ্য ভাষার পার্থক্যের কারণে। বাংলা ভাষায় আমি তোমাদের আগের ক্লাসগুলো যারা আমার করেছো তারা জানো যে আমি তোমাদের সঙ্গে অলরেডি এই জিনিসগুলো নিয়ে অনেকবার আলোচনা করেছি। তাও একবার আমি বলে দিচ্ছি, বাংলা ভাষার এই উচ্চারণগত পার্থক্যের কারণে আমরা বাংলা ভাষাকে মোট 5টা উপভাষা অঞ্চলে ভাগ করে থাকি। ঠিক আছে, তো আমি তোমাদের আগে যখন ক্লাস নিয়েছিলাম তখন আমি ছক করে দেখিয়ে দিয়েছিলাম যে কোন কোন উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এবং সেই উপভাষাগুলো কেমন ভাবে উচ্চারণ করা হয় সেগুলো আমি তোমাদের ক্লাসে বলেছিলাম। তো আমি সেই জিনিসটা আজকে যাব না, কারণ কথ্য আলোচনা করলে আমি মূল বিষয়ের বস্তুর মধ্যে ঢুকতে পারবো না। তো আমি জাস্ট একটু জিনিসটা তোমাদের জানিয়ে দিচ্ছি। কথ্য ভাষার 5টা ভাগ বললাম। কি কি ভাগ? রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী। ঠিক আছে, তাহলে কি কি বললাম? রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী আর হচ্ছে ঝাড়খণ্ডী। এই 5টা উপভাষা অঞ্চলে আমরা ভাগ করে বাংলা ভাষাটা বলে থাকি। এইবারে প্রশ্নটা হলো এখানে যে এই 5 রকম ভাবে যদি বাংলা বলা হয় তাহলে লিখতে গেলে কি হবে? লিখতে গেলে 5 রকম ভাবে লিখতে হয়, কিন্তু এটা সম্ভব নয়। বাস্তবে কি 5টা বাংলা বই তোমরা কোথাও পেয়েছো? পাওনি। দেখতে পাবে তুমি এখানে যে বইটা পড়ছো সেই বইটা তুমি যখন মালদায় যাচ্ছ, তখন পুরুলিয়ায় যাচ্ছ, সব জায়গায় সেম একই রকম বই তুমি পড়ছো। তাহলে লেখার ক্ষেত্রে কি? লেখার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে একই। ঠিক আছে, তাহলে লিখবো যখন আমি, লেখার সময় একটা ভাষাকে আমি নির্দিষ্ট করে ধরে নিয়েছি। তো সেই নির্দিষ্ট করে ধরে নেওয়া ভাষাটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। তো এই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা নেওয়া হয়েছে কোথাকার? ভাষাটাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ নেওয়া হচ্ছে কলকাতা, নবদ্বীপ, শান্তিপুর এই অঞ্চলের যে কথ্য ভাষা, সেই কথ্য ভাষাটাকে লেখার কাজে ব্যবহার করা হয়েছে এবং এই ভাষাটাতেই মূলত লেখা হয়, গ্রন্থ লেখা হয়। ঠিক আছে, তাহলে
প্রাথমিক জিনিসটা কি? প্রাথমিক জিনিসটা আমরা জানলাম, কথ্য ভাষা বিভিন্ন রকম হলেও একটা ভাষায় লেখা হয় এবং সেই লেখ্য ভাষাটাই গ্রন্থ রচনা করা হয়। এইবার আমি আমাদের বিষয়টার মধ্যে যাব। দেখো, লেখ্য যে ভাষা, সেই লেখ্য ভাষার দুটো রূপ। লেখ্য ভাষাটাকে যদি আমরা ভাগ করি তাহলে দুটো ভাগে ভাগ করতে পারি। লেখ্য ভাষা কি কি? একটা হচ্ছে সাধু, অন্যটা হচ্ছে চলিত। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টারটার বিষয়, যে সাধু ভাষা আর চলিত ভাষা। ঠিক আছে, তো এই যে সাধু আর চলিত যে প্রসঙ্গটা আমরা পাচ্ছি, লেখ্য ভাষার যে দুটো রূপ পেলাম, তো এই সাধু চলিতটা এলো কবে থেকে, বা এই সাধু চলিতের বিভাজনটা কেন হলো, এটা নিয়ে আমি একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, আমরা যখন লেখ্য ভাষাটা আমরা পাচ্ছি কবে থেকে। দেখো, আমাদের লেখা শুরু হয়ে গেছিল, আমরা যদি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হিসেবে ধরি, তাহলে আমরা দেখবো যে দশম থেকে দ্বাদশ, হচ্ছে 1000 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে আমাদের প্রথম বাংলা লেখাটা আসছে, যেটা আমরা পাচ্ছি চর্যাপদ নামে প্রথম বাংলা সাহিত্যের গ্রন্থ। তো এখান থেকে বাংলা ভাষার সূচনা। ঠিক আছে, তো এই জায়গা থেকে আস্তে আস্তে বাংলা ভাষাটা যে লেখার রীতি ছিল সেটা মূলত পদ্যের আকারে লেখা হতো। ঠিক আছে, তাহলে বাংলা ভাষার লেখার রীতিটা পদ্যের আকারে। এই পদ্যের আকারে লেখার কারণ একটা ছিল। কারণটা কি? যে তখন লেখার উপকরণ তেমন ছিল না, লেখার ম্যাটেরিয়ালস বেশি ছিল না, বা লেখার জায়গাগুলো বেশি না থাকার কারণে মানুষ কি করতো, মানুষকে বেশি শুনে শুনে মনে রাখতে হতো। তো কোন জিনিসটা শুনে শুনে বেশি মনে থাকে? কবিতা। দেখো, কবিতা তোমাদের মুখস্থ থাকে, কিন্তু আর গদ্য মুখস্থ থাকে না। তো সেই হিসাবে প্রথমে লেখাগুলো সবই কবিতার আকারে মিল করে লেখা হতো, এবং সেই মিলের কারণে মানুষ কি করতো, সেগুলোকে শুনে শুনে মনে রাখতে পারতো, মুখস্থ রাখতে পারতো। ঠিক আছে, তো এই জিনিসটা বাংলা সাহিত্য, আমি কি বললাম, প্রথম বাংলা সাহিত্যের নিদর্শন হিসেবে আমরা পেলাম চর্যাপদ, দশম থেকে দ্বাদশ, হচ্ছে 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ। এই সময়টা চললো, অর্থাৎ এই পদ্য লেখার পদ্যের মধ্যে দিয়ে সাহিত্য রচনার যে ফ্লো, সেটা চলতে হলো 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, তো এই 1800 খ্রিস্টাব্দের পর এসে কি হলো, একটা পরিবর্তন দেখা গেল। কি পরিবর্তন? 1800 খ্রিস্টাব্দ তোমরা বুঝতে পারছো, ভারতবর্ষে তখন ইংরেজ শাসন প্রচলিত হয়েছে, এবং ইংরেজ শাসন প্রচলিত হবার পর ইংরেজরা এদেশে এসে তারা কি করলো, তারা এদেশীয় ভাষা শিক্ষা লাভের প্রয়োজনীয়তা অনুভব করলো, এবং সেই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে 1800 খ্রিস্টাব্দে কলকাতায় তারা একটা কলেজ স্থাপন করেছিল, যে কলেজটার নাম দিয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ। তো এই ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষা শিক্ষা বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। তো বাংলা ভাষা শেখাতে গেলে কি করতে হবে, তার অক্ষর, তার ছাঁদ, তার নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করতে হবে, এবং সেই জিনিসগুলো করার জন্য বিভিন্ন পণ্ডিতদের ডাকা হলো, যার মধ্যে বিদ্যাসাগর ছিলেন, যার মধ্যে রামমোহন ছিলেন। তো এই 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর সাহিত্যের ক্ষেত্রে, বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটা পরিবর্তনের ধারা সূচনা হলো। ঠিক আছে, তো সেই সময় থেকে কি হলো, সেই সময় থেকে পদ্যটাকে আস্তে আস্তে পরিবর্তন করে একটা নতুন ধারা হিসাবে গদ্যের সূচনা হতে লাগলো, এবং বিদ্যাসাগর মশাই কি করলেন, সেই জায়গাটাকে তৈরি করে দিলেন। তিনি পদ্য সাহিত্যের জায়গাটায় গদ্য সাহিত্যকে নিয়ে এলেন। ঠিক আছে, তো প্রাথমিক এই যে গদ্য সাহিত্য, এই গদ্য সাহিত্য যে ভাষাটায় লেখা হতো, সেই ভাষাটা ছিল কিন্তু সাধু ভাষা। ক্লিয়ার? তাহলে প্রথম যে গদ্য সাহিত্যটা রচনা শুরু হয়েছিল, সেই গদ্য সাহিত্যটার লেখার ভাষা ছিল সাধু ভাষা। এবারে প্রশ্ন হলো যে এই সাধু ভাষাটা কি, বা কেন এই ধরনের নামকরণ করা হলো, সাধু বলা হলো কেন? দেখো, সাধু বলতে আমরা কি বুঝি, যারা সাধনা করে, ঈশ্বরের সাধনা করে, এবং সেই সময় যারা সাধু বলে পরিচিত ছিল, তারা মূলত যে ভাষাটায় কথা বলতো সেটা ছিল সংস্কৃত। ঠিক আছে, তো সংস্কৃত ভাষায় কথা বলতো, এবং সংস্কৃত ভাষায় কথা বলার জন্য এই যে আমরা বাংলা ভাষা সাধু ভাষা বলছি, এই সাধু ভাষাটার মধ্যে সংস্কৃত শব্দের প্রভাব বেশি। এখানে সংস্কৃত শব্দের প্রভাব বেশি, এবং এখানে যে ক্রিয়াপদগুলো ব্যবহার করা হবে, যে সর্বনাম পদগুলো ব্যবহার করা হবে, সবগুলো কিন্তু সব সংস্কৃত ঘেঁষা। ঠিক আছে, তো যেহেতু সংস্কৃতকে বেশি করে নিয়ে এই বাংলা ভাষাটা লেখার চল শুরু হলো, সেই জন্য এই ভাষাটার নাম দেওয়া হলো সাধু ভাষা। অর্থাৎ সাধু জনেরা যে ভাষায় কথা বলে,
সেটা হচ্ছে সাধু ভাষা। আর সাধুজনেরা কোন ভাষায় কথা বলে? সাধুজনদের ভাষার মধ্যে সংস্কৃতর প্রবণতা বেশি থাকে, এবং সাধু ভাষার মধ্যেও সেই সংস্কৃত শব্দ আমরা বেশি পাচ্ছি। সেই কারণে এর নাম দেওয়া হলো কি? এর নাম দেওয়া হলো সাধু ভাষা। ঠিক আছে, তাহলে সাধু ভাষার ব্যাপারটা ক্লিয়ার হলো। এইবারে প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, সাধু ভাষায় তো লেখা চলতে থাকলো, কতদিন পর্যন্ত এই সাধু ভাষায় লেখাটা চলতে থাকলো? তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন সাধু ভাষা পরিবর্তন করার প্রয়োজন হলো? দেখো, সাধু ভাষার যে শব্দ, সেটা বললাম সংস্কৃত শব্দের মধ্যে সমাসের ব্যবহার আছে, এর মধ্যে সন্ধিবদ্ধ শব্দের সংখ্যা বেশি। হ্যাঁ, তাহলে এত কিছু যেগুলো যে মানে উচ্চারণগুলো, যে ভাষাটার শব্দগুলো জটিল, সেটাকে কি সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব? সাধারণ মানুষের বোঝা সম্ভব নয়। তাহলে একদম সাধারণ মানুষ পর্যন্ত যদি ভাষা পৌঁছে দিতে হয়, ভাষার বৈশিষ্ট্য সবাই মানে ভাষা সম্বন্ধে সবাইকে যদি জ্ঞান দিতে হয়, ভাষাকে জানাতে হয়, তাহলে কি হবে? এই ভাষাটাই হবে না। একটা সাধারণ অল্প শিক্ষিত মানুষ সাধু ভাষায় লেখা পড়তে পারবে না, পড়ে তার বিষয়টাকে সে হৃদয়ঙ্গম করতে পারছে না, বুঝতে পারছে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিছু একটাই পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছিল। এই প্রয়োজনীয়তার কথা মাথায় রাখতে রাখতে আমরা 1800 থেকে শুরু করে 1914 সাল, এই 1914 সালে একটা পত্রিকা প্রকাশিত হতো, যে পত্রিকার নাম ছিল সবুজপত্র। ঠিক আছে, তো এই সবুজপত্র পত্রিকাতে প্রথম প্রমথ চৌধুরী কি করলেন? সাধু ভাষার পরিবর্তে চলিত ভাষায় রচনা শুরু করলেন। প্রমথ চৌধুরী পত্রিকার সম্পাদনা করতেন, এবং তিনি কি বললেন? তিনি মানে পত্রিকার মাধ্যমে চলিত ভাষায় রচনা শুরু করলেন। আস্তে আস্তে কি হলো? আস্তে আস্তে এই পত্রিকাকে কেন্দ্র করে পরবর্তীকালে বিভিন্ন সাহিত্যিক, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সবাই কিন্তু আস্তে আস্তে সাধু ভাষা ছেড়ে চলিত ভাষায় রচনা শুরু করলেন। তাহলে এই হচ্ছে সাধু ভাষা শুরু এবং চলিত ভাষা শুরু ইতিহাস। ঠিক আছে, তাহলে চলিত ভাষা বললে আমরা কি বলবো? যদি সংজ্ঞা বলি, চলিত ভাষা বললে বলবো যে ভাষাটা সহজবোধ্য, যার মধ্যে সংস্কৃত শব্দের প্রাধান্য কম, যেটা সহজেই সবাই বুঝতে পারে, মনে রাখতে পারে, সেটাই হচ্ছে চলিত ভাষা। ঠিক আছে, তাহলে আমি আজকে সাধু এবং চলিতের যে সূচনা বা সাধু চলিত কাকে বলে, এই বিষয়টা নিয়ে আমি প্রথমে আলোচনা করলাম প্রথম ক্লাসটা। এর পরের ক্লাসগুলো কি করবো? সাধু চলিতের যে পার্থক্য, সাধু চলিত কিভাবে পার্থক্য আমরা সূচনা করবো, কি করে বুঝবো কোনটা সাধু ভাষা কোনটা চলিত ভাষা, এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।